আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব অনে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে জানো যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সাবজেক্টটি আমাদের গোলাম রাব্বি স্যার কন্টিনিউ করতেছেন এবং আমাদের এই সপ্তাহে একটি ল্যাব গত সপ্তাহে একটা ল্যাব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো সেই ল্যাব সম্পর্কে আমরা অনেক স্টুডেন্ট আমরা প্রায় আমাদের মোট উপস্থিতির 70% উপস্থিত ছিলাম না। আমরা হাতে গোনা 10-11 জন মানুষ উপস্থিত ছিলাম। সো আমরা শিখেছি, বাট আরও আমাদের যারা ক্লাস মেম্বার আছে, তোমরা তো শিখো নাই। সো তোমাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা। ইনশাল্লাহ পরবর্তী থেকে ভিডিও নাও বানাইতে পারি, কেননা পরবর্তী থেকে আমরা আশা করি যে তোমরা নেক্সট ক্লাসগুলা সঠিক মতো করবা। চলো, ল্যাব অনে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই বইয়ের ল্যাব অনে আমরা কি কি শিখেছি শুরু করা যাক। সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি বেসিক ডকুমেন্টেশন তৈরি করেছি। এখানে আমরা দেখতে পারতেছি যে ডাইনামিক ওয়েব পেজ ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কিভাবে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি সে সম্পর্কিত বেসিক একটা আইডিয়া। সো যদিও আমাদের গোলাম রাব্বি স্যার যতটুকু আলোচনা করেছে তার বাইরে থেকে আমি কিছু জিনিস অ্যাড করতেছি বিকজ অফ আমাদের বোঝার সুবিধার্থে। সো আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। তার আগে আমরা একটু ওয়েবসাইটের বেসিক সম্পর্কে জেনে নিই। সো আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2-তে কিভাবে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা ফার্স্টলি আমাদের বুঝতে হবে যে ওয়েব পেজ আসলে কি বা ওয়েবসাইট কি। আমরা ইতিমধ্যেই গত সেমিস্টার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে পড়ে আসছি যে ওয়েবসাইট হলো একটা ঠিকানা যেখানে বিভিন্ন ধরনের তথ্য, ছবি, ভিডিও রাখা হয় এবং যে কেউ ব্রাউজার ব্যবহার করে সেই ঠিকানায় গিয়ে সেই তথ্যগুলো দেখতে পারে। সো আমরা এটা জানি। যেমন ফেসবুক.কমে গেলে আমরা নানান ধরনের ভিডিও, রিলস, এর পাশাপাশি কনটেন্ট দেখতে পাই, আর্টিকেল দেখতে পাই। যেমন linkedin.com, সেখানে আমরা প্রফেশনালসদের একটা সমাহার দেখতে পাই। সেখানে বিভিন্ন পোস্ট দেখতে পাই, লার্নিং পোস্ট। এছাড়া আমরা হচ্ছে google.com, যেটা একটা সার্চ ইঞ্জিন, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। ফেসবুক, ইউটিউব একটি ভিডিও শেয়ারিং সাইট, এটাও একটা ওয়েবসাইট। সো এখন ওয়েবসাইট মূলত ২ প্রকার হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট এই ২ টার মধ্যে পার্থক্য কি? আসলে এই ২ টা ওয়েবসাইট কি? সেটা সম্পর্কে একটু আমাদের বেসিক আইডিয়া লাগবে। সো স্ট্যাটিক মানে স্থির, ওয়েবসাইট মানে ওয়েবসাইট। সো স্ট্যাটিক ওয়েবসাইট মানে স্থির ওয়েবসাইট। মানে স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলো সবার জন্য একই রকম দেখায়। অর্থাৎ স্ট্যাটিক ওয়েব পেজের একই রকম দেখায় কিরকম? যে এটা আ এটা সবসময় একই থাকে, পরিবর্তন হয় না। আ তথ্যের পরিবর্তন হলে সরাসরি আমাদের কি করতে হয়? এই যে আমরা যে ওয়েবসাইটটা বানাইছি সেই ওয়েবসাইটের কোডে এডিট করে আমাদেরকে সেই কোন রকমের পরিবর্তন আনার প্রয়োজন হলে সেই পরিবর্তনটা আমরা আনি। এটা কি দিয়ে তৈরি হয়? এটা শুধুমাত্র র কোডিং, যেমন HTML এবং CSS দ্বারা তৈরি করা হয়। কোনো ডেটাবেস থাকে না। অর্থাৎ আসলেই একটা স্ট্যাটিক পেজে কোনো ডেটাবেস থাকে না। যদি কোনো পেজে ডেটাবেস কানেকশন থাকে সেক্ষেত্রে তাকে আমরা ডাইনামিক ওয়েব পেজ বলতে পারি। যেমন একটি সাধারণ পোর্টফোলিও ওয়েবসাইট বা ব্রোশার ওয়েবসাইট। সো আমরা যে সকল পোর্টফোলিও ওয়েবসাইট দেখি, সাধারণত পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু আমরা ৬ মাস পরেও যদি ভিজিট করি, সেক্ষেত্রে আমরা একই রকম দেখতে পাই। ঠিক আছে? সো স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে সবার জন্য একই রকম দেখাবে এরকম একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের কোনো রকম পরিবর্তন আনার দরকার হলে আমরা আ সেটার HTML এবং CSS কোডকে আমাদের পরিবর্তন করে সেই ওয়েব পেজে মানে সেই ওয়েবসাইটে পরিবর্তন করতে হয়। এরকম কোনো ওয়েবসাইট হলে সেটাকে আমরা স্ট্যাটিক ওয়েব পেজ বলব। এবং ডাইনামিক ওয়েব পেজ বা গতিশীল ওয়েবসাইট, এটা কি? ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারীর উপর নির্ভর করে না, বিভিন্ন তথ্য দেয় নির্ভর করে। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করতেছি, যেমন ফেসবুকে আমরা কোনো কিছু সার্চ করলে সেটা কি করে? সেই সার্চ অনুসারে আমাদেরকে একটা রেজাল্ট দেখায়।
সো এটা কি? এটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজের একটা উদাহরণ, ওয়েবসাইটের একটা উদাহরণ। সো এই পেজের সাথে, এই ডাইনামিক ওয়েবসাইটের সাথে আমাদের ডেটাবেস কানেকশন থাকে। যখনই আমরা একটা প্রয়োজন অনুসারে ডেটাকে অনুসন্ধান করি, তখন আমাদের প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে সেই ডেটাটা আমরা গ্রহণ করতে পারি। সো তথ্য ডেটাবেজে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা যায়। আমরা এটা যেমন ফেসবুকে আপনি একটা পোস্ট আপডেট করলেন, সরি, ফেসবুকে আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টটিকে আপনি প্রাইভেট করতে পারতেছেন, আবার পাবলিক করতে পারতেছেন, আবার ফ্রেন্ডস অনলি করতে পারতেছেন, এভাবে আবার ডিলিট করে দিতে পারতেছেন। এইভাবে পরিবর্তন করার জন্য, অর্থাৎ এই ফেসবুক পোস্টটাকে পরিবর্তন করার জন্য আমাদের কিন্তু কোনো রকম ডেটাবেজের গিয়ে পরিবর্তন করা, অথবা আমরা তার কোডিং ফাইলের পরিবর্তন আনতেছি, এরকম কিন্তু না। সেজন্য এটাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। সো এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, নোড.js, এক্সপ্রেস.js, সি শার্প, সি শার্পের .NET, এছাড়া আরো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এগুলা ব্যবহার করে আমরা করতে পারি। সো আমরা চাইলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেও এই ওয়েবসাইটটা তৈরি করতে পারি। সো ওয়ার্ডপ্রেস আমরা ডাইনামিক এবং স্ট্যাটিক দুটো ওয়েব পেজই বানাইতে পারি। সেক্ষেত্রে আমরা এই সাবজেক্টে দেখব যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সম্পর্কে বিস্তারিত জানবো। সো আজকে আমরা ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। এটি দিয়ে কোনো কোডিং না করেই সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। এটিতে কোনো কোডিং না করেই সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। সো ওয়ার্ডপ্রেস সম্পর্কে এর বৈশিষ্ট্য কি? এটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে পাওয়া যায়। হাজারো থিম এবং প্লাগইন আছে। ব্লগ, ই-কমার্স, পোর্টফোলিও সব ধরনের ওয়েবসাইট বানানো যায়। বিশ্বের প্রায় 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়েছে। wordpress.org থেকে এটা ডাউনলোড করা যায়। সো ওয়ার্ডপ্রেস 2 ধরনের। ওয়ার্ডপ্রেস আমাদের হচ্ছে হোস্টিং সহ, এবং আমাদের নিজস্ব হোস্টিংয়ে আমরা কোনো একটা ওয়েব পেজে ডোমেইন হোস্টিং কিনে বা কোনো একটা সার্ভার থেকে ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেসকে আমরা ইনস্টল করতে পারি, অথবা আমাদের লোকাল কম্পিউটারে আমরা শেখার জন্য ইনস্টল করতে পারি। সো আমরা দেখব যে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস শিখতে হলে আমরা কিভাবে আমাদের এনভায়রনমেন্টটা প্রস্তুত করব, বা আমাদের কম্পিউটারে কোডিং করার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্ট দরকার, বা কম্পিউটার এনভায়রনমেন্ট দরকার। নট আমার আউট পাশে যা আছে সেটা না। এই কম্পিউটারের মধ্যে যদি এনভায়রনমেন্ট না থাকে, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিভাবে এনভায়রনমেন্ট সেট আপটা করবো সে বিষয় সম্পর্কে যদি আমরা একটু দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস লোকাল কম্পিউটারে চালাতে একটি লোকাল সার্ভার লাগে। সো লোকাল সার্ভার কি? সো গত গত ক্লাসে আমরা দেখেছি যে আম, আচ্ছা, আমরা সে বিষয়ে না কথা বলি। সো লোকাল সার্ভার হলো আমাদের নিজস্ব কম্পিউটার। সো এই কম্পিউটারে আমরা কিভাবে কাজ ওয়ার্ডপ্রেসটা চালাবো, এটার জন্য জ্যাম্প নামে একটা অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করব। যে জ্যাম্প কি করবে, জ্যাম্পের মধ্যে আমরা অ্যাপাসি এবং মাইএসকিউএল, এই অ্যাপাসি, মাইএসকিউএল, পিএইচপি, এগুলো আমরা জ্যাম্প থেকে অ্যাক্সেস নিতে পারবো। সো আমাদের জ্যাম্পকে ডাউনলোড করতে হলে apache-friends.org থেকে আমরা এই জ্যাম্পটা ইনস্টল করতে পারি। সো আমরা এই ওয়েবসাইটকে আমরা ফলো না করি, আমরা ডিরেক্টলি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং এখানে লিখব যে XAMPP জ্যাম্প ফর উইন্ডোজ, অথবা শুধু জ্যাম্প ডাউনলোড। সো জ্যাম্প ডাউনলোড লিখলে আমরা দেখতে পারবো apache-friends.org। এখানে আমরা একটা ক্লিক করব। সো আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করলাম, এবং এখানে আমরা লিনাক্সের জন্য আমাদের হচ্ছে ম্যাক ওএস এর জন্য এবং উইন্ডোজ জন্য আমরা 3টা ভার্সনে আমরা ডাউনলোড করতে পারবো। এখন আমরা
কোন ভার্সনটা সবচেয়ে আপডেটেড সেই ভার্সনটা ডাউনলোড করব। সো আমরা নিচে দেখতে পারতেছি যে 8.2.12। সো এই ভার্সনটা আমরা ডাউনলোড করব, যেহেতু এটি একটি লেটেস্ট ভার্সন। সো এখানে ডাউনলোড 64 বিট। সো এখানে ক্লিক করলাম এবং আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। সো আমরা যদি একটু ডাউনলোডে আসি, এই যে আমাদের ইতিমধ্যে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। সো এখানে ডাউনলোড স্পিড খুবই স্লো। আমি একটু আমার গুগল ক্রোমটা ওপেন করি। আমরা এখানে সার্চ করি জাম্প ডাউনলোড এবং apache-friends.org ওয়েবসাইটে আসলাম এবং এখান থেকে আমরা লেটেস্ট ফাইলটা ডাউনলোড করলাম। ডাউনলোডে ক্লিক করলাম, এখন সেটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পারতেছি যে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। সো আমরা এখানে আমাদের এখান থেকে আমরা এই ডাউনলোডটা কেটে দিই। ওয়েল ডান। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। সো ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের ফাইলে চলে যাব এবং আমরা ফাইলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের জ্যাম্প ইনস্টল করার জন্য প্রয়োজনীয় একটা ফাইল আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়েছে। এটা অলমোস্ট 152-53 এমবির মতো। সো যার ডাউনলোড স্পিড স্লো, তার কাজ করতে একটু সময় লাগতে পারে। এখন আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করব। সো এই অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে আমরা ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করলে আমাদের সামনে একটা ইউজার কন্ট্রোলের এসএমএস চলে আসবে যে আমি কি এটা ইনস্টল করতে চাই কি না। সো ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ? ইয়েস। এখানে ইয়েস, আপনারা হয়তো বা কালো স্ক্রিন দেখতে পাচ্ছিলেন। সো এখন দেখেন ওয়েলকাম টু জ্যাম। সো ইম্পর্টেন্ট আমাদের একটা অ্যাক্টিভেশন দিয়েছে। সো আমরা এখানে ওকে করব। এরপরে আমরা নেক্সট, এরপরে এখানে যা আছে থাক, এরপরে নেক্সট, এরপরে আমরা আমাদের কোথায় এই জ্যামটা ইনস্টল করতে চাই সেটা বলে দিব। যার সি ড্রাইভে বেশি জায়গা আছে আমরা চেষ্টা করব সি ড্রাইভে করার, অথবা অন্য কোনো ড্রাইভারে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা অন্য কোনো ড্রাইভারে সিলেক্ট করে দিব। যেমন আমি নিউ ভলিউম ডি অর্থাৎ ডি ড্রাইভে সফটওয়্যারসের মধ্যে এটা ইনস্টল করতে চাই, তাহলে আমি এখানে ওই ড্রাইভারটা সিলেক্ট করে ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা নেক্সট করব। This is the selected file is not empty please because after, আচ্ছা এখানে আমাদের ফাইলটা, আমাদের এটার মধ্যে একটা ফাইল অলরেডি আছে। সো আমরা এখানে একটা নিউ, আমরা এখান থেকে করতে পারতেছি না। সো আমরা এখন একটু ফাইলে চলে আসি আমার। সো এখানে সফটওয়্যারসের মধ্যে আমি একটা নিউ ফাইল করে নিই জ্যামফু নামে। সো এই ফাইলটাই আমরা এখানে সিলেক্ট করব। সো চলেন এখানে আসি আমরা। এখন আমরা এখানে গিয়ে জ্যামটাকে সিলেক্ট করে দিব এবং নেক্সট। এরপরে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ইংলিশে থাকবে। এরপরে আমরা নেক্সট। এখন হচ্ছে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হবে। কী কী সফটওয়্যারের সঙ্গে কী কী ইনস্টল হবে? MySQL, PHP, পার্ল, এগুলো আমাদের ইনস্টল হবে। সো আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সেটআপটা কমপ্লিট হয়েছে এবং এখানে কমপ্লিটিং একটা মেসেজ চলে আসছে, কমপ্লিটিং দ্য জ্যাম সেটআপ ভাইজার। সো এখন এখানে দেখেন একটা ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। সো এখানে আপনি এটা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং ফিনিশ। সো ফিনিশে ক্লিক করার পরে আমাদের জ্যাম্প ইনস্টল শেষ। সো দেখেন আমাদের জ্যাম্পের যে ইন্টারফেসটা সেটা চলে আসছে। যদি বাই ডিফল্ট এরকম না আসে
সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন, আপনার সার্চ বারে সার্চ করবেন XAMPP, দেখেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটা কন্ট্রোল প্যানেল চলে আসছে। সো এতটুক পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের নেক্সটে কি করতে হবে চলুন শুরু শোনা যাক। সো এখন আমরা ধাপ 2 তে আমাদের এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল খুলুন এবং অ্যাপাচি এবং MySQL চালু করুন। এটা আমরা একটু পরে করব। তার আগে আমাদের ধাপ 2 তে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন আছে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব কিভাবে? আমাদের একটা ব্রাউজারে যাব এবং সেখান থেকে আমরা লিখব যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। তো খুবই ছোট্ট একটা ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। সো wordpress.org তে গেলাম। এখানে আমরা দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.9.4, এখানে আমরা এটাতে ক্লিক করব। এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড শুরু হয়েছে। সো নেট কানেকশনের সাপেক্ষে আমরা এটা কত দ্রুত অথবা কত আস্তে হবে সেটা নির্ভর করবে। সো আমরা অপেক্ষা করব একটুখানি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোডটা প্রায় শেষ হয়ে গেছে। সো একটুখানি সময় নেবে। সো আমরা ফাইলে আসলে এখান থেকে এখনো প্রসেসিং শেষ হয় নাই। একটুখানি অপেক্ষা করি। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোডটা শেষ। এখন আমরা ফাইলে চলে যাব এবং এখান থেকে আমরা এটাকে আনজিপ করে নিব। সো এক্সট্রাক্ট ওয়াল। সো আমরা এখানে এটাকে এক্সট্রাক্ট করি। সো এক্সট্রাক্ট হইতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের আনজিপ হয়ে গেল। এখন আমরা এই যে জিপ আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে প্রত্যেকটা ফাইলকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং আমরা যেখানে আমাদের জ্যামটা ইনস্টল করেছিলাম সেটা হতে পারে লোকাল ড্রাইভ, আপনি যেখানে ইনস্টল করেছেন। আমি আমার লোকাল ড্রাইভ এর সফটওয়্যারসের মধ্যে এটা ইনস্টল করেছিলাম। এখন এখানে আসার পরে আপনি একটা ফাইল খুঁজবেন, htdoc নামে একটা htdoc নামে একটা ফাইল আছে, আপনি খুঁজবেন, শুরুর দিকেই পেয়ে যাবেন। দেখেন htdoc নামে যে ফাইলটা আছে, অথবা আপনি এখানে সার্চ করে নেবেন। সো এই ফাইলের মধ্যে যাওয়ার পরে আপনি হচ্ছে এইখানে যে ফাইলগুলো আছে সেগুলোকে আমাদের কেটে দিতে হবে নাকি? আই ডোন্ট। ওকে, আমরা এখানে আমাদের নির্দেশনা অনুযায়ী যে ফাইলটি খুলে সি জ্যাম্প, অর্থাৎ আমাদের জ্যাম্প ফাইলের মধ্যে, অর্থাৎ আমরা জ্যাম্প যেখানে ইনস্টল করছি সেখানে সি ডক্সের মধ্যে আমাদের এই ফাইলটা আনজিপ করব, অথবা আমরা যেখানে ডাউনলোড করছি সেখানে আনজিপ করে আমরা সেই ফাইলটাকে সেই ফোল্ডারের মধ্যে এনে রাখবো। যেমন আমরা এখানে আসলাম htdoc-এর মধ্যে। এখন আমরা একটা নতুন Ctrl+Shift+N দিয়ে অথবা নিউ ফোল্ডার করলাম। এই ফোল্ডারের নামটা আমরা দিলাম যে টেস্ট।
টেস্ট। এরপরে এই ফোল্ডারের মধ্যে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা কপি করেছিলাম সেগুলা এখানে পেস্ট করে দিব। এখন আমাদের কাজ হবে হচ্ছে ফার্স্ট স্টেপের যে আমরা জ্যাম্পের কন্ট্রোল প্যানেল খুলে সেখানে অ্যাপাসি এবং মাইস্কিউএলটাকে চালু করতে হবে। সো আমরা জ্যাম্পকে খুলি, XAMPP জ্যাম্প কন্ট্রোল প্যানেলে ঢুকলাম এবং সেখানে আমরা অ্যাপাসি এবং মাইস্কিউএল এই দুটাকে স্টার্ট করে দিব। অ্যালাউ করলাম আমরা এবং মাইস্কিউএলকে স্টার্ট করে দিলাম। অ্যালাউ। দেখেন আমাদের হচ্ছে সবুজ সবুজ চিহ্ন হয়ে গেছে চালু হওয়ার পরে এবং এখানে স্টপ আইকন চলে আসছে। তো আমরা বুঝে নিব যে এটা ফুললি আমাদের সেটআপ কমপ্লিট হয়েছে। এই জন্যে আমরা সঠিকভাবে সেটআপ করতে পারতেছি বা আমরা এটা চালু করতে পেরেছি। এখন আমরা কি করব? ডেটাবেস তৈরি করুন। আমি মনে করি যে আমাদের এখানে সকল ফাইল চলে আসছে। আমাদের ফাইলের নাম হচ্ছে টেস্ট। এখন আমরা কি করব? আমাদের যেকোনো একটা ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ PHP myadmin এ আমরা চলে যাব। সো আমরা গুগল ক্রোম থেকে যাই, যেহেতু আমরা এতক্ষণ গুগল ক্রোম ইউজ করতেছিলাম। সো লোকাল হোস্ট স্ল্যাশ PHP। দেখেন আমাদের PHPটা আমাদের জ্যামটা সঠিকভাবে ইনস্টল হয়েছে বিধায় আমরা এখানে PHP MySQL এর যে ডেটাবেস সেখানে আসতে পেরেছি এবং এখানে আমরা নিউ করব, একটা নিউ ডেটাবেস তৈরি করব। সো এখানে নিউতে ক্লিক করার পরে আমরা ডেটাবেসের নাম দিব। সো ডেটাবেসের নাম দিলাম হচ্ছে টেস্ট এবং আমরা ক্রিয়েট করব। টেস্ট ডেটাবেস অলরেডি এক্সিস্ট, ঠিক আছে? টেস্ট নামে আমাদের কোনো ডেটাবেস আছে কি? হ্যাঁ আছে। ওদের ডিফল্ট ডেটা টেস্ট আর দিলাম আমরা, এখন নেবে। সো এখন আমরা ক্রিয়েট করলাম টেস্ট আর ক্রিয়েটেড। এখন আমরা কি করব? এখন আমরা আমরা হচ্ছে মাই সাইট নামে ডেটাবেস তৈরি করি আরেকটা। সো আমাদের ডেটাবেস একটাই তৈরি করতে হবে, যেহেতু একটা ডেটাবেসের মধ্যে ঢুকে গেছে, সেক্ষেত্রে আমরা একটা নিউ ডেটাবেস নিই এবং মাই সাইট নামে ডেটাবেসটা ক্রিয়েট করলাম। তাহলে আমাদের মাই সাইট নামে ডেটাবেসটা তৈরি হয়ে গেছে। এটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব? লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস ওয়ার্ড ফোল্ডার নেম, অর্থাৎ আমরা যে ফোল্ডার আমরা হচ্ছে এতটুকু কপি করলাম এবং আমরা গুগলে চলে আসি। এখানে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারের নাম ছিল টেস্ট, সেই টেস্টটা আমরা দিব এবং ইন্টার করব। তাহলে দেখেন আমাদের কিছু সেট আপ করতে হবে। সো আমাদের টাইম লিমিটার মাত্র 6 মিনিট আছে, দেখা যাক কতটুকু শেষ করতে পারি। সো দেখেন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, এরপরে কন্টিনিউ। এরপরে আমাকে কি বলছে? এখানে ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এগুলো আমাকে দিতে হবে। সো আমরা লেটস গো। আমরা এখানে ডেটাবেস নেম, আমরা এখানে যে ডেটাবেসটা তৈরি করেছিলাম সেই ডেটাবেস নামটা দিব। মাই সাইট নামে আমরা ওয়েবসাইট ডেটাবেসটা করেছিলাম, তাহলে এখানে আমরা মাই সাইট দিলাম। ইউজার নেম আমরা দিব সবসময় রুট, আমরা ইউজার নেম সবসময় রুট দিব, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউজার নেম। সো এখানে আমাদের আর কোনো কিছু দিতে হবে না। এরপরে সাবমিট, এরপরে রান দ্য ইনস্টলেশন। এখন আমরা সাইটের একটা টিউটোরিয়াল দিব যে মাই টেস্ট নামে একটা আমরা সাইটের দিলাম। এখন আমরা ইউজার নেম দিব অ্যাডমিন। সো অ্যাডমিন আমরা সবসময় ইউজ করবো না, যেহেতু আমরা লোকালি এটাকে ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজার নেম অ্যাডমিন দিলাম। এখন আমরা পাসওয়ার্ড দিব ABC2 ABC 1 2 3। এখন আমরা
কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, সো এবিসি 123। সো আমি এই পাসওয়ার্ডটা দিলাম। এখন আমি একটা ইমেইল দিব, সে rakibus.net, এই ওয়েবসাইটটা, এই ইমেইলটা আমরা দিলাম। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলাম। এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে আমরা স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি যে আসলে কি কি করতে হবে। দেখেন সাকসেস। সো এটা আমি একটু সেভ করে নেই। সো আমরা সঠিকভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের লোকালি ইনস্টল করে ফেললাম। এখন আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য ইউজার নেম অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমি আমাদের ইউজার নেম যেটা ছিল অ্যাডমিন, সো অ্যাডমিন, এবং আমাদের যে পাসওয়ার্ড ছিল rakibul123, সেটা দেওয়ার পরে লগ ইন করলাম। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমরা কমপ্লিটলি আমাদের নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে পেরেছি। এখন এটার যদি আমরা আমরা যদি আমার ওয়েবসাইটটা দেখতে চাই যে আমাদের ওয়েবসাইটটা আসলে কীরকম দেখাচ্ছে বর্তমানে, সেক্ষেত্রে আমরা মাই টেস্ট, সেখান থেকে মাই সাইটে চলে যাব। মাই সাইটে চলে গেলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। সো এখন আমরা ব্যাগে আসি। ব্যাগে আসার পরে আমরা একটু আমাদের থিমটা চেঞ্জ করি। ওয়েবসাইটে কিভাবে থিম চেঞ্জ করতে হয় সেটা যদি দেখতে চাই তাহলে অ্যাপারেন্স থেকে থিমস, এখানে অ্যাপারেন্স থেকে থিমসে আসলাম। এরপরে সে সে এই থিমটা আমরা 2024 এটা আমরা হচ্ছে অ্যাক্টিভেট করব, বা আমাদের বর্তমান যে আমাদের সাইট আছে সেই সাইটে থিম হিসেবে এটা অ্যাড করব। তাহলে অ্যাক্টিভেটে ক্লিক করলে এটা থিমটা অ্যাড হয়ে যাবে। সো এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এরকম আছে। সো আপনি চাইলে এটা এডিট করতে পারেন। সো এডিট কিভাবে করবেন? এডিট সাইট, এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। সো গেট স্টার্টেড। সো আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করে দিতে পারবেন। এখানে এখানে হচ্ছে আপনি অন্য কিছু লিখতে পারবেন। সো আমি এখানে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। ঠিক আছে, এতটুকু আমরা লিখলাম এবং উপরে যে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা মাই ওয়েবসাইটে আসি তাহলে এখানে আমাদের পূর্বের লেখা কি ছিল? আমাদের পূর্বের লেখা ছিল হচ্ছে, হ্যাঁ আমাদের চেঞ্জ হয়ে গেছে। পূর্বে যে লেখাটা ছিল সেটা চেঞ্জ হয়ে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে। সো এইভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে এনভায়রনমেন্ট সেটআপ অর্থাৎ জ্যাম্প ইনস্টল করা সেগুলো দেখলাম, এবং একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখলাম। এবং আমাদের নেক্সট ল্যাবগুলোতে আমাদের স্যার সম্ভবত এটা কাস্টমাইজেশন শেখাবে আরও অ্যাডভান্স লেভেলের। সো আপনারা এতটুকু করার পরে একটু বেসিক প্র্যাকটিস করবেন যে কীভাবে এডিট করতে হয়। আপনারা এই এগুলা এডিট করে দিবেন, এখানে লোগো বসাবেন, এখানে হচ্ছে টাইটেল চেঞ্জ করে দিবেন, এরপরে এই ইমেজগুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এতটুকু কাস্টমাইজেশন অ্যাটলিস্ট আমাদের জানা থাকা দরকার। সো এখানে কিন্তু আমরা কোনো কোডিং করছি না, আমরা জাস্ট কাস্টমাইজেশন করতেছি। এই জন্যই কিন্তু ওয়ার্ডপ্রেসকে সিএমএস সফটওয়্যার বলা হয় বা সিএমএস বলা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কোনো কোড করতে হয় না। সো এতটুকু পর্যন্তই। সো সবার জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা সকলেই পারবা, এবং যদি কোনো সমস্যায় পড়ো সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে এসএমএস করবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব হেল্প করার জন্য, এবং যারা ক্লাস